আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি। নির্বাচনের আগে ফাঁসি হতে পারে যেসব নেতার। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন। গাজায় খেলা ঘুরিয়ে দিল স্বাধীনতাকামীরা। ফ্লোটিলা থেকে আটক 137 জনকে তুরস্কে পাঠালো ইসরায়েল। এবার বিস্তারিত। বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় শুক্রবার 3 অক্টোবর একটি সাধারণ ডায়েরি জিডি করেন জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম। জিডিতে উল্লেখ করা হয়, গত 28 সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা কৌশলে পালিয়ে যান। এই ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার 65 জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মামলার 2 নম্বর আসামি মিথুন ঢালী শুক্রবার দুপুরে বিদেশি একটি নম্বর থেকে ওসিকে কল করে তাকে ও প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন। এ বিষয়ে ওসি মাইনুল ইসলাম বলেন, মিথুন ঢালী নিষিদ্ধ হওয়া সংগঠনের কিছু নেতাকর্মী নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও দিয়েছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। তাদের পরামর্শে একটি জিডি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবার আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার 4টি মামলার রায় হতে পারে। প্রসিকিউশন টিম বলছে, যেসব অকাট্য প্রমাণ আসামিদের বিপক্ষে আদালতে উপস্থাপন করা হয়েছে তাতে গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় হতে পারে। নথি পর্যালোচনা করে দেখা গেছে, গণহত্যার 4টি মামলায় বর্তমানে কারাবন্দী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সম্পৃক্ততা আছে। প্রসিকিউশন টিম আশা করছে, মামলা 4টির রায় হয়ে গেলে আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামের সাজা কার্যকর করা কেবল সময়ের ব্যাপার। ট্রাইব্যুনালের রায় হওয়ার পর আসামি পক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার সুযোগ পাবে। সব মিলিয়ে 1 মাসের মধ্যে আপিল ও রিভিউ সহ আইনগত সব কার্যক্রম শেষ হবে বলে আশা করা যায়। সে হিসেবে ফেব্রুয়ারির শুরুর দিকে এই 4 আসামির বিরুদ্ধে রায় কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না। নাম প্রকাশ না করার শর্তে এক প্রসিকিউটর বলেন, সরকার নির্বাচনের আগেই জাতিকে বিচারের রায় কার্যকরে একটি সারপ্রাইজ দিতে চায়। সেক্ষেত্রে প্রথম ধাপে আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামের সাজা কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কামরুল ইসলাম এবং হাসানুল হক ইনুর স্বজনরা জানিয়েছে, তারা ইতোমধ্যে এই বার্তা পেয়েছেন, রায় চূড়ান্ত হওয়ার পর যে কোনো মুহূর্তে ফাঁসিতে ঝুলতে পারেন কামরুল ও ইনু। সেভাবেই পরিবারকে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছেন 2 সাবেক মন্ত্রী। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের 4 জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সাংবাদিক ইলিয়াস হুসাইন বলেছেন, জনগণের সমর্থন আর সম্মানকে কাজে লাগাতে পারেনি ইউনূস সরকার, উল্টো চোর বাটপারদের সুযোগ করে দিয়েছে। এমনকি নিজেও এই সুযোগ কাজে লাগিয়েছে। শনিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এসব কথা বলেন ইলিয়াস হুসাইন। নিজের পোস্টে ইলিয়াস লেখেন, এদেশে এত একচেটিয়া জনসমর্থন আর ভালোবাসা ডক্টর ইউনূসের আগে কেউ পায়নি, কিন্তু ইউনূস সুযোগটা কাজে না লাগিয়ে চোর বাটপারদের লুটপাটের সুযোগ করে দিল নিজেও। ইলিয়াসের সেই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সমর্থন জানিয়ে লিখেছেন, এই দেশের ক্ষমতার চেয়ারটা হচ্ছে লুটেরাদের কেনা চেয়ার। কারো মন্তব্য, এই দেশের জনগণের কপালে ভালো কিছু নেই। কেউ লিখেছেন, একজন সুদের উদ্যোক্তা ও ম্যানেজারের থেকে এর বেশি আশা করাই ভুল হয়েছে। কেউ আবার ইলিয়াসকে খোঁচা মেরে লিখেছেন, আপনি এত পারলে দেশে এসে দায়িত্ব নিয়ে দেখান। হাসিনার আমলেও এরকম বর্বরোচিত হামলার শিকার আমরা হইনি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। নূর বলেন, ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আমরা আন্দোলন করেছিলাম। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা এরকম বর্বরোচিত হামলার শিকার আমরা হইনি। এটা একটা টার্গেট অপারেশন ছিল। আমাদের টার্গেট করে অন্যদের মেসেজ
দেয়া হয়েছিল। আমি অন্যান্য রাজনৈতিক দল এবং অভ্যুত্থানকারী নেতাদের বলতে চাই, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে বলেও জানান তিনি। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরানো হয়েছে। সাবেক এক প্রধান বিচারপতি পালিয়ে গেছে দেশ থেকে। সুতরাং আমাদের উপর হামলার বিচার না হলে আমরা যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাবো। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে, মিটিং চলছে, প্রতিবেদন আলোর মুখ দেখছে না। এই যে প্রায় ৩৫ দিন পার হয়ে গেছে, একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে, তাও তাদের কর্মকাণ্ড কিন্তু আমরা গাফিলতি দেখতে পাচ্ছি বলেও জানান নূর। তিনি আরো বলেন, আমরা সরকারকে সহযোগিতা করছি, সরকার দ্বারা সুবিধাভোগী নই, আমরা কোনো ভাগ বাটোয়ারার অংশীদার হইনি। কিন্তু এখন দেশে বিশৃঙ্খলা হচ্ছে, নির্বাচন নিয়ে বিভাজন দেখা দিচ্ছে, পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি। এখন যদি বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন যদি না হয়, দেশ আবার সংকটে পড়বে। একটা দলের প্রধানকে এভাবে আক্রমণ করলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে, এমন প্রশ্ন রেখে নূর অভিযোগ করে বলেন, সমঝোতার নির্বাচনে যাদের ইশারা দিবে তারাই নির্বিঘ্নে আওয়ামী লীগের আমি দামি নির্বাচনের মতো প্রচারণা চালাবে, মিছিল মিটিং করবে। যাদের সিগন্যাল দিবে না তাদের উপর হামলা করে আক্রান্ত করে তাড়িয়ে দেওয়া হবে। তাই সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে আমার উপর হামলার ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানাই। অন্যথায় দেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। উল্লেখ্য, গত 29 আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরের জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি পেটায় নুরুল হক নূর গুরুতর আহত হন। এই ঘটনায় তার মাথায় আঘাত লাগার পাশাপাশি নাকের হাড় ভেঙে যায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছে হামাস। ওই উপত্যকার স্বাধীনতাকামী সংগঠনটির এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিশ্ব নেতারা। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেটজ বর্তমান পরিস্থিতিকে শান্তির জন্য সবচেয়ে ভালো সুযোগ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন অব্যাহত রাখবে জার্মানি। তবে তিনি জোর দিয়ে বলেন, অগ্রগতির জন্য দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ প্রয়োজন। আরও বলেন, জিম্মিদের মুক্তি দিতে হবে, হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে এবং অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে। হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে মিশর। একে সংঘাতের অবসানের দিকে একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হচ্ছে। শনিবার এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের প্রস্তাবে হামাসের সমর্থনের বিষয়টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামাসের প্রতিক্রিয়া ফিলিস্তিনি জনগণের রক্তপাত, নিরীহ বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা ও এই অঞ্চলের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের অবসান ঘটানোর আন্তরিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, গাজায় জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি এখন নাগালের মধ্যে। এক্সে এক পোস্টে তিনি বলেছেন, আর বিলম্ব না করে অবশ্যই হামাসের প্রতিশ্রুতি অনুসরণ করতে হবে। এছাড়া তিনি এই মুহূর্তকে শান্তির দিকে সিদ্ধান্তমূলকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ বলে অভিহিত করেছেন। আর বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ফিলিস্তিন ও অন্য অংশীদারদের পাশাপাশি জাতিসংঘে তাদের পূর্ণ ভূমিকা পালন করবে ফ্রান্স। এ সময় তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্প ও তার দলগুলোকে ধন্যবাদ জানান। গাজা পরিকল্পনা বাস্তবায়নে ট্রাম্পের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রতিক্রিয়া বলেছেন, আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনের জনগণের উপর এই গণহত্যা শুরু হওয়ার পর থেকে আমরা এখন যুদ্ধবিরতির আরও কাছাকাছি। পাকিস্তান সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং সব সময় থাকবে। হামাসের জারি করা বিবৃতি যুদ্ধবিরতি এবং শান্তি নিশ্চিত করার জন্য একটি পথ তৈরি করেছে। এই সুযোগ বিফলে যেতে দেওয়া উচিত হবে না। ইনশাআল্লাহ ফিলিস্তিনে স্থায়ী শান্তির জন্য পাকিস্তান তার সমস্ত অংশীদার এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সাথে কাজ চালিয়ে যাবে। গাজায় যাওয়ার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা 137 জন অধিকার কর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী জাহাজ থামিয়ে তাদের আটক করে জোর করে ইসরায়েল নিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের তুরস্কে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, তুরস্কের বিমানবন্দরে দাঁড়িয়ে আছে একটি বিমান। এটির ভেতর ওই 137 অধিকার কর্মী রয়েছেন। তাদের তুরস্কের বিমানবন্দরে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছিল। ধারণ করা হচ্ছে তুরস্ক থেকে নিজ নিজ দেশে ফিরে যাবেন এসব অধিকার কর্মী। ইসরায়েলের দৈনিক হারেজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, আটক ব্যক্তিরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও তুরস্কের নাগরিক। বিশ্বের বিভিন্ন দেশের 45টির বেশি নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এসব নৌযানে প্রায় 500 লোক ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ বিশ্বের 40টির বেশি দেশের অধিকার কর্মী, চিকিৎসক, সাংবাদিক ও নির্বাচিত সংসদ সদস্যরা ছিলেন। কিছু নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা
গত 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে এতে ভিন্ন দেশ থেকে আসা অন্য নৌযানগুলো যুক্ত হয়। ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান একসঙ্গে গাজার পথে এগোচ্ছিল। গত বুধবার গাজার জলসীমায় প্রবেশের আগেই নৌবহর বা ফ্লোটিলাতে হানা দেয় ইসরায়েলি বাহিনী। ওই দিনই কিছু নৌযান জব্দ ও আরোহীদের আটক করা হয়। পরের দিন একটি ছাড়া অন্য সব নৌযান জব্দ ও আরোহীদের আটক করা হয়। পরে শুক্রবার সর্বশেষ নৌযান মনিটরেও আটক করে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা বরাবর সতর্ক করেছে, গাজা এখন বসবাসের অযোগ্য হয়ে উঠছে। সেখানে দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে ফ্লোটিলার মানবিক প্রচেষ্টা ও বন্দীদের প্রতিবাদ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। উল্লেখ্য, প্রায় 18 বছর ধরে ইসরায়েলের প্রায় 24 লক্ষ মানুষের বাসস্থান গাজায় কঠোর অবরোধ বজায় রেখেছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় 66,200 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। চলতি বছরের মে মাসে দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী কোম্পানি স্টারলিংক। এবার সিঙ্গাপুরের পরিবর্তে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় প্রতিষ্ঠানটি। এতে ভুটান সহ পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে পরিকল্পনা করছে স্টারলিংক। এজন্য গত 13 আগস্ট আনুষ্ঠানিক অনুমোদন চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে চিঠি দিয়েছে স্টারলিংক। বিটিআরসি জানিয়েছে, তারা তাদের বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হিসেবে বাংলাদেশের পয়েন্ট অফ প্রেজেন্স বা ডেটা হাবকে সিঙ্গাপুর ও ওমানের হাবের সঙ্গে সংযুক্ত করতে চায়। এই সংযোগের জন্য তারা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিট ও আনফিল্টার্ড আইপি ব্যবহার করার অনুমতি চেয়েছে। চিঠিতে বলা হয়, এই আন্তর্জাতিক সংযোগ কেবল স্টারলিংকের নিজস্ব নেটওয়ার্কের স্থিতিশীলতা ও সুরক্ষার জন্য ব্যবহৃত হবে এবং এর সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বা স্থানীয় ব্যবহারকারীদের ডেটার কোনো সম্পর্ক থাকবে না। স্টারলিংক বিটিআরসিকে আশ্বস্ত করে বলেছে, বাংলাদেশের অভ্যন্তরে থাকা প্রত্যেক গ্রাহকের ইন্টারনেট ট্রাফিক স্থানীয় ইন্টারনেট আন্তর্জাতিক গেটওয়ে দিয়ে পরিচালিত হবে এবং দেশের নিরাপত্তা, আইনসম্মত পর্যবেক্ষণ ও কন্টেন্ট ব্লকিং সংক্রান্ত সমস্ত নীতিমালা কঠোরভাবে মেনে চলা হবে। প্রতিষ্ঠানটি আরও জানায়, এই সংযোগ স্থাপনের জন্য তারা সরকার অনুমোদিত স্থানীয় কোম্পানি ফাইবার অ্যাট হোম এবং বাংলাদেশ সাবমেরিন কেবল থেকে আইপিএলসি সেবা নেবে। স্টারলিংকের পক্ষ থেকে দেওয়া চিঠিতে অনতিবিলম্বে এই বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার জন্য বিটিআরসিকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক চলতি বছরের মে মাসে দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এবার খেলার খবর। চোট থেকে সুস্থ হয়ে উঠে 2 ম্যাচ খেলতেই আবারও চোটে পড়েছেন লামিন ইয়ামাল। ফলে বার্সেলোনার পাশাপাশি এটি স্পেন জাতীয় দলের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে। আন্তর্জাতিক বিরতির ঠিক আগে চোট পাওয়ায় ক্লাব ও জাতীয় দলের সামনের কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তরুণ এই ফরওয়ার্ড। আসন্ন ফিফা উইন্ডোতে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে স্পেন। এই 2 ম্যাচের জন্য ইয়ামালকে নিয়ে শুক্রবার 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেন দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তে। এর কয়েক ঘন্টা পরই এক বিবৃতিতে তার চোটের কথা জানায় বার্সেলোনা। বিবৃতিতে বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের পর ইয়ামালের কুচকির পুরনো চোট ফিরে এসেছে। এটা থেকে সেরে উঠতে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। এর আগে গত মাসে আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ইয়ামালের কুচকির চোট নিয়ে তার ক্লাব বার্সেলোনা ও জাতীয় দলের মধ্যে টানাপোড়েন কম হয়নি। সেই চোটের কারণে বার্সেলোনার হয়ে ভ্যালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে ও রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল। চোট কাটিয়ে গত সপ্তাহে লা লিগার রিয়াল সোসিদাদের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে ফেরেন তিনি। সবশেষ গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে পুরো সময় খেলেন তিনি। লা লিগায় আগামী রোববার সেভিয়ার বিপক্ষে ইয়ামালকে পাবে না বার্সেলোনা। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর 18 অক্টোবর লিগে জিরোনার বিপক্ষে ও 21 অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে তাকে পাওয়ার সম্ভাবনা সামান্য। প্রত্যাশিত সময় সেরে উঠলে 26 অক্টোবর মৌসুমের প্রথম ক্লাসিকো রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে হয়তো মাঠে ফিরতে পারেন তিনি। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।